alam তোরা কাছাকাছি সম্মানিত ল্যাবের চিকিৎসকবৃন্দ, আমাদের সিনিয়র চিকিৎসক বা সিনিয়র আমাদের অধ্যাপকরা আসলে আপনারা একটু তাদের বসার জায়গা দিয়ে দেন। এখান থেকে এবার একটা খুলে দেন। না স্যার, উনি আসছে দেখে গেছেন আর কি যে নাম থেকে
বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাইরা, উপস্থিত সম্মানিত সুধী, চিকিৎসকবৃন্দ এবং ডাক্তার কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। ডক্টর শিশুরা বাংলাদেশ ডাক বাংলাদেশের পেশাজীবী সংগঠনগুলোর ভিতর একটি অন্যতম বৃহৎ এবং শক্তিশালী সংগঠন। এদেশে 1952 সাল থেকে শুরু করে 1971 সাল মুক্তিযুদ্ধ এবং 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনে এদেশের চিকিৎসার ভূমিকা অনস্বীকার্য এবং এক গৌরবোত্তজ ভূমিকা রয়েছে। তেমনি ভাবে বর্তমানে যে গণতান্ত্রিক নতুন বাংলাদেশ সূচিত হয়েছে, এই বাংলাদেশ প্রাপ্তির ক্ষেত্রে দীর্ঘ 18 বছর যাবৎ এই ডক্টর শিশুরা বাংলাদেশ ডাক রাজপথে লড়াই সংগ্রাম করেছে। এই ডক্টর শিশুরা বাংলাদেশ ডাকে অনেক নেতা কারাবরণ করেছে, অনেক নেতা নির্যাতিত হয়েছে, অনেকের চাকরি হারা হয়েছে। আজকে বহু ত্যাগ তিতিক্ষার বিনিময়ে, অনেক প্রাণের ও রক্তের বিনিময়ে নতুন যে বাংলাদেশের সূচনা হয়েছে গত 5 আগস্ট থেকে, এই গণতান্ত্রিক বাংলাদেশের কাছে ডক্টর শিশুরা বাংলাদেশ ডাক সহ সারা দেশের মানুষের অনেক চাহিদা ছিল। আমাদের আশা ছিল বাংলাদেশের স্বাস্থ্য খাতকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে এবং জনসেবাকে আরো বেশি গণমুখী করা হবে। এদেশে আর কেউ বিদেশে চিকিৎসার জন্য যাবে না, এদেশের মানুষ উন্নত চিকিৎসা পাবে। স্বাস্থ্য খাতে বিগত দিনে যে হাজার হাজার কোটি টাকা লোক পাঠিয়েছিল সেটি এবং স্বাস্থ্য খাতে আমূল সংস্কারের মাধ্যমে এটাকে গণমুখী করা হবে। কিন্তু ডক্টর শিশুরা বাংলাদেশ ডাক অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করেছে যে বিগত 1 মাস যাবৎ আমাদের সেই প্রত্যাশা এবং জনগণের প্রত্যাশার সাথে তেমন কিছুই ঘটে না। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য অধিদপ্তরে দেখা দিয়েছে স্থবিরতা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা বিরোধিতা ছিল, বিগত স্বৈরাচার খুনি হাসিনার যারা দোষক ছিল, সেই সময় যারা সুবিধাবাদী ছিল, তাদেরকে সম্পূর্ণ এই ছাত্র আন্দোলনের গণ আন্দোলনের আকাঙ্ক্ষার বিপরীতে তাদেরকে আরো উচ্চভাবে পদায়ন করা হচ্ছে। এবং শুধু এই না, বিগত 18 বছর যাবৎ যারা একটু ভিন্ন আদর্শে বিশ্বাসী হওয়ার কারণে সকল যোগ্যতা থাকা সত্ত্বেও যাদেরকে তাদের কাঙ্ক্ষিত পদায়ন করা হয় না, কাঙ্ক্ষিত মূল্যায়ন করা হয়নি, তাদের উপরে আবারও এই স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে তাদেরকে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে, তাদেরকে ট্রান্সফার এবং বদলি করে শাস্তির ব্যবস্থা করা হচ্ছে। তাই ডক্টর শিশুরা বাংলাদেশ ডাক আর চুপ করে বসে থাকতে পারি নাই, আপনাদের মাঝে তাদের বক্তব্য নিয়ে আয়োজন করছে আজকের এই সংবাদ সম্মেলন। সম্মানিত শুধু প্রিয় সাংবাদিকবৃন্দ, আজকে আমাদের এই সংবাদ সম্মেলনে এখন আপনাদের সামনে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ডক্টর শিশুরা বাংলাদেশ ডাকের সংগ্রামী মহাসচিব ডাক্তার মোহাম্মদ আব্দুস সালাম। প্রশ্ন করবো বলছি, এর সাথে সাথে আমাদের যে বক্তব্য থাকবে সে বক্তব্য রিলেভেন্ট আপনারা আমাদের যে ডিসপ্লেটা আছে ওখানে আপনারা দেখতে পাবেন। তারপরে একটি ভিডিও ক্লিপ আছে, প্রশ্নের বিভিন্ন উত্তর আমাদের সম্মানিত সভাপতি আপনাদের কোনো প্রশ্ন থাকলে সেটি দিবেন। এই পর্যায়ে আপনাদের সামনে মূল প্রবন্ধ, মূল বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি ডক্টর শিশুরা বাংলাদেশ ডাকের সম্মানিত সংগ্রামী মহাসচিব ডাক্তার মোহাম্মদ আব্দুস সালাম। ডাক্তার মোহাম্মদ আব্দুস সালাম। साइड रेडियो या বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্য অধিদপ্তরের স্থবিরতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিরোধিতাকারী অতীত স্বৈরাচারের দোষরদের পুনর্বাসন এবং বৈষম্যের শিকার চিকিৎসক কর্মকর্তাদের প্রতি পূর্ণ বৈষম্য হয়রানি অবসানের দাবিতে
আজকের এই সংবাদ সম্মেলনে উপস্থিত প্রিয় চিকিৎসকবৃন্দ, উপস্থিত আমন্ত্রিত অতিথি এবং চিকিৎসক ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমাদের আমন্ত্রণে সাংবাদিক সম্মেলনে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দেশ আজ দ্বিতীয়বারের মতো স্বাধীনতার আনন্দ উপভোগ করছে। কমলমতি শিক্ষার্থী আমাদের সন্তানরা ওই এদেশের জনগণ জুলাই মাসে বৈষম্য বিরোধী যে কোনো আন্দোলন শুরু করেছিল তা গণঅভ্যুত্থানে পরিণত হয়। হাজার হাজার শিক্ষার্থী ও জনগণের তাজা রক্তে বাংলার মাটি ও রাজপথ রঞ্জিত হয়। স্বৈরাচারী শেখ হাসিনা সরকার তার পুলিশ বাহিনী এবং যুবলীগ, ছাত্রলীগ, আওয়ামী লীগের গুন্ডা বাহিনীকে লেলিয়ে দিয়ে রক্তের হোলি খেলায় মত্ত হয় ক্ষমতার কষ্টে আঁকড়ে ধরার জন্য। ছাত্র জনতার আন্দোলনে শতাধিক শহীদ ও হাজার হাজার ছাত্র জনতা গুরুতর আহত হয়। আন্দোলনের চূড়ান্ত পর্যায়ে 5ই আগস্ট 2024 খুনি হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় স্বৈরাচারী হাসিনা সরকারের পতন হয়, যার মধ্য দিয়ে ছাত্র জনতার বিজয় হয় এবং বাংলাদেশের স্বাধীনতার পুনর্জন্ম হয়। প্রিয় সাংবাদিক বৃন্দ, চিকিৎসকরা এই দেশের সচেতন নাগরিক। এদেশের ভাষা আন্দোলনে, 71-এর মুক্তিযুদ্ধে চিকিৎসকদের আত্মত্যাগ এবং 90-এর গণঅভ্যুত্থানে ডাক্তার শহীদ শামসুল আলম খান মিলনের আত্মত্যাগ যেমন আন্দোলনকে গণঅভ্যুত্থানের রূপ দিয়েছিল, তেমনি ভাবে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চিকিৎসক সমাজ মেরিট রোজের ছাত্ররা সক্রিয়ভাবে অংশগ্রহণ করে এবং ডাক্তার শহীদ সরকার শহীদ হন। ডক্টর হিসেবে বাংলাদেশ ড্যাবের চিকিৎসকগণ, ভিন্নমত পোষণকারী সব চিকিৎসা কর্মকর্তা ও স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের জুলুম, নির্যাতন, পদোন্নতি, বঞ্চনা, বদলি, হয়রানি, মিথ্যা মামলায় গত 16 বছর অবর্ণনীয় বৈষম্যের শিকার হয়েছে। অনেকের চাকরিচ্যুত হয়েছে। নির্যাতনের কারণে অনেকেই চাকরি ছেড়ে দিতে বাধ্য হয়েছে। তারপর গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে ডক্টর হিসেবে বাংলাদেশ ড্যাবের চিকিৎসক বৃন্দ সক্রিয় ভূমিকা পালন করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শুরু থেকেই ডক্টর হিসেবে বাংলাদেশ ড্যাবের আন্দোলনের প্রতি সমর্থন প্রদান করে এবং ড্যাব এর চিকিৎসক বৃন্দ বিভিন্ন পর্যায়ে ছাত্রদের সঙ্গে যোগাযোগ করে সহযোগিতা করেছে। ড্যাবের চিকিৎসকগণ পুলিশের রক্তচক্ষু অপেক্ষা করে সারা বাংলাদেশের পুলিশ ও আওয়ামী লীগ গুন্ডা বাহিনী দ্বারা হাজার হাজার যে ছাত্র জনতা আহত হয়েছে তাদের চিকিৎসা, জরুরি অপারেশন, কর্মচিতি, পুনর্বাসন সর্বোচ্চ সহযোগিতা করে যা এখনো চলমান রয়েছে। আপনারা অবগত আছেন, বেশিরভাগের দোষর তৎকালীন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডাক্তার এম খুরশিদ আলম, অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন ডাক্তার আহমেদুল কবির, লাইন ডিরেক্টর এনসিডিসি ডাক্তার রুবেল আমিন, পরিচালক প্রশাসন ডাক্তার হারুন রশিদ, লাইন ডিরেক্টর ডাক্তার নাজমুল ইসলাম মুন্না, লাইন ডিরেক্টর ডাক্তার সোহেল মাহমুদ, উপপরিচালক ডাক্তার মুবারক হোসেন দিগন্ত, নিঃসমের পরিচালক ডাক্তার সামিউল ইসলাম সাদি সহ স্বাস্থ্য অন্যান্য পরিচালক, লাইন ডিরেক্টর, পরিচালক, সহকারী পরিচালক, বিভিন্ন মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক, ইনস্টিটিউটের পরিচালক সহ অন্যান্য কর্মকর্তা সরকারি হাসপাতালে আহত ছাত্রদের চিকিৎসা দেওয়ার ব্যাপারে আপনারা জানেন প্রতিযোগিতা সৃষ্টি করেছে এবং বিভিন্ন হাসপাতালে ছাত্রলীগের পেটুয়া বাহিনী, পুলিশ বাহিনী আহত চিকিৎসা কার্যক্রমে বাধা সৃষ্টি করেছে। এমনকি নিহত ছাত্র লাশের সংখ্যা গোপন করেছে এবং ছাত্র জনতার লাশগুলোকে সরকারকে দিয়ে বেওয়ারিশ হিসাবে দাফন করতে সাহায্য করেছে। কিন্তু ড্যাব এর চিকিৎসক বৃন্দ সরকারি বেসরকারি হাসপাতালে চিকিৎসা কার্যক্রম চালিয়ে আহত ছাত্র জনতার সুচিকিৎসার ব্যবস্থা করে। ফলশ্রুতিতে তারা বদলি, শারীরিক নির্যাতন এবং হয়রানির শিকার হয়। উপস্থিত সুধী এবং সাংবাদিক ভাইয়েরা, 5ই আগস্ট গণঅভ্যুত্থানের মাধ্যমে সুনামধন্য অর্থনীতি নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়, ডক্টর হিসেবে বাংলাদেশ ড্যাব সেই সরকারের শুভেচ্ছা স্বাগত জানায় এবং স্বাস্থ্য খাতে সর্বাত্মক সহযোগিতা করার অঙ্গীকার ব্যক্ত করে। যেহেতু বেশিরভাগের দেশের দোষর চিকিৎসক এখনো ঢাকা মেডিকেল হাসপাতালে, বিএসএমইউ সহ সকল স্বাস্থ্য প্রতিষ্ঠান ও হাসপাতালে সমাধি বহাল রয়েছেন, সেহেতু স্বাস্থ্য খাতে কোনো বিশৃঙ্খলা যেন সৃষ্টি না হয় এবং যে কোনো পেশিবাদের সচেতনদের মুখে চিকিৎসা সেবা চালিয়ে লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমরা চিকিৎসকরা আশা করেছিলাম গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় স্বাস্থ্য উপদেষ্টা চিকিৎসকদের বিভিন্ন সংগঠনের সহিত আলাপ আলোচনা করে
আওয়ামী সরকারের ভঙ্গুর স্বাস্থ্য খাতকে পুনর্গঠন এবং দুর্নীতি বা চিকিৎসকদের অপসারণ ও দুর্নীতি তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এবং সৎ, যোগ্য, পরিশ্রম বঞ্চিত চিকিৎসকদের মাধ্যমে স্বাস্থ্য অধিদপ্তর, মেডিকেল কলেজের প্রিন্সিপাল, হাসপাতালের পরিচালক এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ পূরণ করে একটি আস্থাশীল স্বাস্থ্য ব্যবস্থা গড়ে তুলবেন এবং বৈষম্যের শিকার চিকিৎসকদের যথাযথ মূল্যায়ন করে যোগ্য পদোন্নতি দিয়ে পদায়ন করে তাদের মেধাকে কাজে লাগাবেন এবং ভঙ্গুর চিকিৎসা ব্যবস্থাকে ধ্বংসাচল করবেন। কিন্তু আমরা গণ উত্থানে 1 মাস হয়ে গেল তার কোনো পদক দেখতে পাচ্ছি না, বরং শান্তি মিছিলে অংশগ্রহণকারী, দুর্নীতিবাদ ও ছাত্র জনতা চিকিৎসা বাধা প্রদানকারী স্বৈরাচারী দোষর চিকিৎসকদের পদায়ন করার মাধ্যমে তাদের পুনর্বাসন করা হচ্ছে। গত 16 বছর বৈষম্যের শিকার চিকিৎসকদের যথাযথ বদলি ও পদোন্নতির ব্যবস্থা না করে তাদের বঞ্চনাকে দীর্ঘায়িত করছে এবং নানাভাবে হয়রানি করছে। 8ই আগস্ট নতুন সরকার গঠনের পর বাংলাদেশের সকল নাগরিক মতো চিকিৎসক সমাজও আমরা আশা করেছিলাম বৈষম্য বিরোধী যে আশা নিয়ে পেশিবাদের পতন হয়েছে তার আলোকে বৈষম্যহীন নতুন স্বাস্থ্য ব্যবস্থা, কিন্তু স্বাস্থ্য ব্যবস্থা সংস্কারের শুরুতেই আমরা দেখলাম পেশিবাদী এবং মানবতা বিরোধী অপরাধের দায়ে দোষী বিগত সরকারের সুবিধাভোগী লোকদের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, নিঃসমের পরিচালক, আইপিএস এর পরিচালক পদে প্রদান করা হয়। আমরা সাহেবাই বিস্মিত, ক্ষুব্ধ। এই কথা অনস্বীকার্য যে বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থায় মহাপরিচালক স্বাস্থ্য অধিদপ্তর একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমরা আশা করেছিলাম এই মহাপরিচালক পদে যোগ্য ব্যক্তির পদায়ন, যিনি শহীদদের সরকারের দোষর হবেন না। কিন্তু নতুন পদায়িত ব্যক্তি ডাক্তার রুবেদ আমিন পেশিবাদের একজন দোষর হিসাবে বিগত সরকারের সকল দুর্নীতি সিন্ডিকেটের একজন সক্রিয় সদস্য। 3/8/24 তারিখে ছাত্রজনতা আন্দোলনের বিরোধিতা করে পেশিবাদের দোষর চিকিৎসকদের অংশগ্রহণ যে শান্তি সমাবেশ করা হয়েছে, কেন্দ্রীয় সাহিত্যালয়ে তার অন্যতম পরিকল্পনাকারী ও বাস্তবায়নকারী হিসেবে চিহ্নিত বর্তমান নিয়োগপ্রাপ্ত স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক। ছাত্রজনতা আন্দোলন যে চেতনার বিরুদ্ধে সেই পেশিবাদী চেতনার ব্যক্তি উচ্চবিলাসী পদলোভী চিকিৎসককে বৈষম্য বিরোধী চিকিৎসক সমাজ কোনোভাবেই মেনে নিতে পারছে না। ডাক্তার রুবেদ আমিনের পেশাগত অসঙ্গতি। 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরেই ডাক্তার রুবেদ আমিন সহকারী অধ্যাপক পদে ঢাকা মেডিকেল কলেজে যোগদান করেন। এখানে উল্লেখ্য যে ডাক্তার রুবেদ আমিন HR এর চাকরি স্থায়ীকরণের যে তথ্য রয়েছে তা অসঙ্গতিপূর্ণ। সিনিয়র স্কুল পরীক্ষা পাশ না করা সত্ত্বেও তাকে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি প্রদান করা হয়। বিধি অনুযায়ী সিনিয়র স্কুল পরীক্ষা পাশ না করলে চাকরির 14 বছর পূর্তিতে সিনিয়র স্কুল পরীক্ষা থেকে অব্যাহতি প্রাপ্ত হয়। 14/9/97 সালে চাকরিতে প্রথম যোগদানকারী ডাক্তার রুবেদ আমিন নিয়ম অনুযায়ী 14/9/2011 সালের পূর্বে সহকারী অধ্যাপক পদে পদোন্নতি কোনোভাবেই সম্ভব নয়। পরবর্তীতে পেশিবাদী সরকারের পদায়ন করে এবং আবারও সকল বিধিমালা ভঙ্গ করে 18/12/2013 সালে সহযোগী অধ্যাপক এবং 18/2/2020 সালে অধ্যাপক পদে পদোন্নতি পেয়ে ঢাকা মেডিকেল কলেজে পদায়িত হয়ে যোগদান করেন। বাংলাদেশ সিভিল সার্ভিস পদোন্নতির জন্য পরীক্ষা বিধিমালা 2017 অনুচ্ছেদ 8(2) অনুযায়ী সিনিয়র স্কুলের পরীক্ষা পাশ না করলে সর্বোচ্চ 5ম গ্রেড পর্যন্ত পদোন্নতির জন্য বিবেচিত হবে। এরপর তিনি আর পুনঃপদোন্নতির যোগ্য হবেন না। কিন্তু ডাক্তার রুবেদ আমিন পদোন্নতি প্রাপ্ত হয়ে 3য় গ্রেডের অধ্যাপক পদে যোগদান করেন। তার আর বর্তমানে তার গ্রেড 1 পদে প্রদান করা হয়, যা কোনো মতেই চাকরি বিধিসম্মত নয় এবং অবৈধ। ডাক্তার রুবেদ আমিন স্বাস্থ্য অধিদপ্তরের NCDC লাইন ডিরেক্টর হিসাবে 10/1/21 সালে তারিখে যোগদান করে 18/8/24 তারিখ পর্যন্ত দায়িত্ব পালন করেন। পেশাদারী উন্নত ব্যক্তি হিসাবেই তাকে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর পদে পদায়িত করা হয়। আশ্চর্যের বিষয়, তাকে বর্তমান বৈষম্য লাইন ছাত্রজনতা আন্দোলনের ফসল আন্দোলনের সরকার 18/8/24 তারিখে স্বাস্থ্য অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক হিসাবে পদায়ন করে। এই পেশিবাদের সুবিধাভোগী ব্যক্তিকে বিপ্লবের মাধ্যমে গঠিত অন্তর্বর্তী সরকার মহাপরিচালক পদে নিয়োগ প্রদানের যে সিদ্ধান্ত গ্রহণ করেছে তা বৈষম্যের শিকার চিকিৎসক কর্মচারীদের কাছে পুনঃকরণে গ্রহণযোগ্য নয় এবং তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তার এই বহির্ভূত কাজ স্বাস্থ্য অধিদপ্তরের কর্মচারীদের আন্দোলন এহেন ব্যক্তিকে অনতিবিলম্বে
মহাপ্রচারের পদ থেকে প্রত্যাহার করতে হবে, অন্যথায় কাগজটা নিচে ধরে অন্যথায় বৈষম্য বিরোধী চিকিৎসক ও কর্মচারীদের খুব প্রশংসিত হবে না। ডাক্তার রুবেল আমিনের অনিয়মিত গণ উত্থানের সাথে মতাদর্শিক পার্থক্য ছাড়াও ডাক্তার রুবেল আমিন একজন অভ্যাসগত দুর্নীতিপরায়ণ এবং নীতিভ্রষ্ট ব্যক্তি। 1 নম্বর, বিধি বহির্ভূতভাবে নোয়াখালী আব্দুল মালিক উকিল মেডিকেল কলেজ 49,99,476 টাকা প্রদান করা হয়। এনসিডিসি লাইন ডিরেক্টর ডাক্তার রুবেল আমিন তার একটের বাড়ি লাইন ডিরেক্টর হেলথ এডুকেশন অ্যান্ড হেলথ ম্যান পাওয়ারে আওতাধীন নোয়াখালী মেডিকেল কলেজে প্রায় 50 টাকার কম্পিউটার এবং অ্যাক্সেসরিজ খাতে বরাদ্দ প্রদান করে, যা অত্যন্ত দুর্নীতি নমুনা মাত্র। এই বিষয়ে 2021 ও 22-এর গুরুতর অডিট আপত্তি রয়েছে এবং তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে। এছাড়াও 2021 ও 2022 অর্থ বছরে তার বিরুদ্ধে আরো অডিট আপত্তি রয়েছে। এর মধ্যে গুরুতর আর্থিক অনিয়ম হিসাবে চিহ্নিত আপত্তি রয়েছে। এই সময় 3,61,41,320 টাকা অডিট আপত্তির মধ্যে 2,89,84,000 টাকার এমএসআর কেনাকাটার ক্ষেত্রে গুরুতর আর্থিক অনিয়মের অভিযোগ রয়েছে। 2 নম্বর, ওবিসি অনলাইন ভিডিও কমার্শিয়াল তৈরি একটি আরএফইউ বিল 4,92,500 টাকা, আরেকটি বিল 4,90,000 টাকা তৈরি করে বিজ্ঞপ্তি জারি করে অর্থাৎ কার্যাদেশ দেওয়ার নিয়ম থাকলেও তা না করে মিডিয়া ওয়াচ নামে একটি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া হয়। টার্মস অ্যান্ড কন্ডিশন ফর সাপ্লাই অফ গুডস এর কার্যাদেশ প্রাপ্ত কোম্পানি স্বাক্ষর নেই। সেই ওবিসি গুলো কোথায় সম্প্রচার করা হয়েছে তা কেউ বলতে পারেন না। পাবলিকেশন মেট্রো রিয়াল কোডে 4,93,000 টাকা, কম্পিউটার ক্রয় ব্যয় করে 4,82,500 টাকা ও 4,92,500 টাকা, স্টেশনারি করে 4,96,980 টাকা টাকার 4টি আরএফইউ কেউ এসআর এফইউ তৈরি করে যথাযথ নিয়ম মেনে কার্যাদেশ প্রদান করা হয়নি। এরকম অনেক নিয়ম বহির্ভূত আরএফইউ করা হয় অর্থ আত্মসাতের উদ্দেশ্যে। 3 নম্বর, বার্ষিক ক্রয় সংক্রান্ত পরিকল্পনা 2023 ও 24 স্বাস্থ্যসেবা বিভাগ কর্তৃক চূড়ান্ত অনুমোদনের পূর্বেই কোন কাজ পাবে তা লাইনের ডাক্তার রুবেল আমিন নিজ হাতে লিখে দেন। 2023 ও 24 সালের এই বিভাগের প্রস্তাবিত আকার 1,209 কোটি টাকা, 1,209 কোটি টাকা। 4 নম্বর, ডাক্তার রুবেল আমিন রাজধানী একটি বেসরকারি হাসপাতালের একজন মালিক এবং পরিচালক। সরকারি কর্মচারী বিধি অনুযায়ী বা বিধিমালা অনুযায়ী 1979 অনুযায়ী কোন সরকারি কর্মচারী বেসরকারি হাসপাতালের মালিকানা বা পরিচালকের পদ গ্রহণ করতে পারেন না এবং বিধিমালা অনুযায়ী যা শাস্তিযোগ্য অপরাধ। সরকারি বিধিমালা পরিবর্তিত কাজে জড়িত চিকিৎসক যার বর্তমানে আইনি প্রক্রিয়ার অধীনে থাকার কথা, নূতন সরকারের আমলে তার মহাপ্রচার পদে প্রদান আমরা বিস্মিত ও স্তম্ভিত। মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডাক্তার মোহাম্মদ ইউনূস দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় যে অভিযান করেছেন, সরকারি বিধিমালা ভঙ্গকারী স্বাস্থ্য ব্যবস্থার সর্বোচ্চ পদে প্রদান সে অঙ্গীকারের সাথে সম্পূর্ণভাবে সাংঘর্ষিক। 5 নম্বর, সারা দেশে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নন কমিউনিকেবল ডিজিজ এনসিডি কর্নার প্রতিষ্ঠান নামে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করা হয়েছে। এই বিষয়ে 71 টিভিতে আপনারা সবাই জানেন প্রতিবেদন প্রচার করা হয়েছে। বিগত সরকারের আমলে এনসিডি কর্নার স্থাপন কেন্দ্র করে প্রতি বছর 1,000 সেমিনার ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। প্রতি সেমিনারে 1,30,000 থেকে 1,50,000 টাকা পর্যন্ত বাজেট ছিল, কিন্তু প্রতি সেমিনারের বাবদ অডিটের বিল পাশে কথা বলে 20 থেকে 30,000 টাকা নেওয়া হতো, যার মোট পরিমাণ দাঁড়ায় 2 থেকে 3 কোটি টাকা, যা সুষ্ঠুভাবে আত্মসাৎ করা হয়। এছাড়া প্রতিটি এনডিসি কর্নার সবুজ বই, রেজিস্ট্রেশন বই, পোস্টার, লিফলেট, গাইডলাইন সরবরাহ করা হতো, যা উন্মুক্ত দরপত্রের মধ্যে না ছাড়বে। বিএমটিএফ
এর থেকে 8-10 গুণ বেশি মূল্যে ছাপানো হতো এবং এটা প্রতি বছর যাবতীয়। এমনকি স্বাস্থ্য অধিদপ্তরের অনুশাসন ছিল দ্বিতীয় অফিসের নিজস্ব প্রিন্টিং প্রেস বা বিডি প্রেস থেকে ছাপানোর জন্য তা না করে কিছু সংখ্যক ঠিকাদার এর যোগসাযোগ ফারহান, হাজি আবুল কালাম এদের মাধ্যমে বিগত বছরগুলোতে প্রায় 200-300 কোটি টাকার প্রিন্টিং কাজ করা হয়। এনডিসি প্রণয়ের জন্য প্রতি বছর 100 কোটি টাকার ওষুধ ক্রয় করা হতো, সেটা উন্মুক্ত পদ্ধতি অনুসরণ না করে ইডিসিএল এবং বিডিপি থেকে এমআরপি রেটে কেনাকাটা করে সরকারের 70 কোটি টাকা তছরূপ করেছে। এসব কাজে তার সাথে প্রোগ্রাম ম্যানেজার ও ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার হিসাবে বিভিন্ন সময় কাজ করে ডাক্তার আব্দুল আলী, ডাক্তার সালাউদ্দিন মিলন, ডাক্তার রাহাত ইকবাল চৌধুরী, ডাক্তার নবীল ইসলাম, ডাক্তার সজীব রায়, ডাক্তার মুসাইদ চৌধুরী, ডাক্তার শহীদ ইসলাম শোভন, ডাক্তার দবির, ডাক্তার মারুফ আহমদ খান, ডাক্তার মুস্তাফিজুর রহমান, ডাক্তার হোসেন চক্রবর্তী প্রমুখ। এই সকল বিষয়গুলি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তর ও মন্ত্রণালয়ের অডিট শাখার কাগজপত্র দেখলেই অনেক পরিষ্কার হয়ে যাবে। তাছাড়া তার পিএম, ডিপিএম ও সহকারীদের জিজ্ঞাসাবাদ করে সমর্থন করতে পারে। নীতিগতভাবে ডাক্তার রুবেল আহমেদ ছাত্র জনতার বিপ্লবে ঠিক বিপরীত দিকে অবস্থান করেছেন। তার ফেসিস্ট মনোভাব এবং তার তাকে যে কোনো পরিস্থিতিতে অযোগ্য করে তুলেছে। সরকার যেভাবে সমস্ত ফেসিস্ট রাষ্ট্রের অন্যান্য উত্তম পদ থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে, স্বাস্থ্য খাত ডাক্তার রুবেল আহমেদকে সরিয়ে যোগ্য ব্যক্তিকে প্রদানের মাধ্যমে এর প্রতিফলন দেখতে চাই। আরো পরিচালনার বিষয় এই যে স্বাস্থ্য অধিদপ্তরের একটি গুরুত্বপূর্ণ পদ পরিচালক প্রশাসক পদে ডাক্তার ফজলে রাব্বিকে গত 5/9/24 তারিখে প্রদান করা হয়। তিনি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক থাকাকালে 3/8/24 কুমিল্লায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে শান্তি সমাবেশের অন্যতম পরিকল্পনাকারী, বাস্তবায়নকারী, অংশগ্রহণকারী। এছাড়াও ডাক্তার ফজলে রাব্বির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন সম্মিলিত জেলা কার্যালয় চট্টগ্রাম 1-এর 60 নম্বর এখানে দেওয়া আছে। 29/8/23 মোতাবেক 5,37,20,000 টাকা আত্মসাতের অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হয়, মামলা রুজুর সুপারিশ করা হয়েছে। এছাড়া দুর্নীতিতে অভিযুক্ত শাস্তি সমাবেশে অংশগ্রহণকারীদের গুরুত্বপূর্ণ পদ প্রদান করার এইরকম আরো অনেক উদাহরণ রয়েছে। অনিয়ম, দুর্নীতি এবং শান্তি সমাবেশে অংশগ্রহণকারীদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে প্রদানের কারণে দীর্ঘদিন বৈষম্যের শিকার চিকিৎসক কর্মচারীদের প্রতি যে ক্ষোভের সৃষ্টি হয়, তার বহিঃপ্রকাশ হিসেবে প্রতিবাদ ও প্রতিকারের দাবি করায় উল্টো প্রতিবাদকারীদের মধ্যে স্বাস্থ্য 4 জন কর্মকর্তাকে গোপালগঞ্জ, বিভিন্ন জায়গায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বাস্থ্য ব্যবস্থা ও চিকিৎসা সেবার গুণগত মান উন্নয়ন এবং স্বাস্থ্য ব্যবস্থার কাঠামো শক্তিশালী করণের জন্য গঠিত বিশেষজ্ঞ প্যানেল আমাদের বৈষম্যের শিকার চিকিৎসক সমাজের দৃষ্টিগোচর হয়েছে। আমরা বৈষম্যের শিকার চিকিৎসক সমাজ এই ধরনের কমিটি গঠনের উদ্যোগকে স্বাগত জানাই, কিন্তু যে প্যানেলকে মনোনীত করা হয়েছে তা সর্বসম্মতভাবে গত 5ই আগস্ট ছাত্র জনতার এক রক্তকে আন্দোলন এবং আত্মত্যাগের বিনিময়ে দেশে এক ফ্যাসিস্ট সরকারের হাত থেকে নবজাগরণ হয়েছে। হাজার হাজার ছাত্র জনতা আত্মহত্যা দিয়েছে, হাজার হাজার মানুষ আহত হয়েছেন। ঠিক সেই বাস্তবতা দাঁড়িয়ে স্বাস্থ্য কাঠামো সংস্কারের জন্য যে বিশেষজ্ঞ প্যানেল গঠন করা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক। আমরা চিকিৎসক সমাজ এই প্যানেলের ব্যক্তিদের দেখে বিস্মিত হতবাক। এই প্যানেলের আহ্বায়কের 11 সুবিধাভোগী, প্যানেলের সদস্য সচিব বিগত ফ্যাসিস্ট সরকারের ধারক বাহক, অন্যান্য বেশিরভাগ সদস্য সরাসরি বিগত সরকারের সুবিধাভোগী। আমরা দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, এই ঘোষিত কমিটি ছাত্র জনতা আন্দোলনের শহীদদের চেতনার সুস্পষ্ট পরিপন্থী। চিকিৎসক সমাজ এই কমিটি প্রত্যাখ্যান করছে। বর্তমান প্রেক্ষাপটের পরিপ্রেক্ষিতে ডক্টর হিসেবে বাংলাদেশ ড্যাব অবিলম্বে আমাদের নিম্নলিখিত দাবিগুলো বাস্তবায়নের জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা বিশিষ্ট অর্থনীতিবিদ শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের মহোদয়ের হস্তক্ষেপ কামনা করছে। উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, দ্রুত বাস্তবায়নযোগ্য আমাদের দাবি সমূহ: 1 নম্বর, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক পদের
অযোগ্য দুর্নীতিবাদ ফেসিবাদের দোষক ডাক্তার রুবেল আমিন সহ অন্যান্য সুবিধাপ্রাপ্ত ফেসিবাদের দোষক যাদের স্বাস্থ্য অন্যান্য স্বাস্থ্য প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ প্রদান করা হয়েছে তাদের নিয়োগ আদেশ বাতিল করতে হবে। এখানে 2 নম্বর, আহত ছাত্র জনতাকে যারা চিকিৎসা দিতে অস্বীকার করেছে বিএসএমইউ থেকে শুরু করে সকল সরকারি বেসরকারি প্রতিষ্ঠান তাদের তালিকা প্রণয়ন করে বিএমডিসি রেজিস্ট্রেশন বাতিল করতে হবে। শান্তি সমাবেশে যোগদানকারী ও ফেসিবাদের দোষর সকল চিকিৎসক কর্মকর্তা ও কর্মচারীকে তার পদ থেকে অব্যাহতি দিতে হবে এবং তাদের বিরুদ্ধে যথাযোগ্য আইনি প্রক্রিয়া গ্রহণ করে শাস্তির ব্যবস্থা গ্রহণ করতে হবে। 3 নম্বর, অতি দ্রুত বৈষম্যের শিকার সকল চিকিৎসক কর্মচারীগণকে ভূতপূর্বভাবে পদোন্নতি দিয়ে বৈষম্য দূর করতে হবে। বর্তমানে পদোন্নতিযোগ্য প্রত্যেকটি দ্রুততার সাথে পদোন্নতির ব্যবস্থা করতে হবে, তাহলেই বঞ্চিত দক্ষ ও যোগ্য কর্মকর্তাদের প্রদান করা স্বাস্থ্য প্রসার ঢেলে সাজানো সম্ভব হবে, যা অতি জরুরি। 4 নম্বর, মেডিকেল কলেজ সহ প্রতিটি হাসপাতাল দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। এই সকল প্রতিষ্ঠান দুর্নীতিমুক্ত করতে যোগ্য বৈষম্যের শিকার শিক্ষক ও চিকিৎসকদের যথাযথ পদে প্রদান করতে হবে। বিগত দীর্ঘ 16 বছর সময়ে স্বাস্থ্য খাতে যত দুর্নীতি হয়েছে তার শ্বেতপত্র প্রকাশ ও দায়ী ব্যক্তিদের বিচারে আওতায় আনতে হবে। 5 নম্বর, মেডিকেল কলেজ, মেডিকেল বিশ্ববিদ্যালয়, ইনস্টিটিউট সমূহ, নার্সিং কলেজ সমূহ বিভিন্ন প্রতিষ্ঠানে অতি দ্রুত স্বৈরাচারী দর্শকদের সরিয়ে বৈষম্যের শিকার চিকিৎসকদের প্রদান করতে হবে। 6 নম্বর, প্রতিবাদকারী যেসব চিকিৎসকদের হয়রানির বদলি করা হয়েছে সেই বদলি আছে অবিলম্বে বাতিল করতে হবে। ভবিষ্যতে বৈষম্যের শিকার শিশুদের কোনোভাবে হয়রানির বদলি না করার দাবি জানাচ্ছি। 7 নম্বর, স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে স্বাস্থ্য ব্যবস্থা ও চিকিৎসা সেবার গুণগতমান উন্নয়ন এবং স্বাস্থ্য ব্যবস্থার কাঠামো শক্তিশালীকরণের জন্য গঠিত বিশেষজ্ঞ প্যানেল কমিটি অতি দ্রুত বাতিল করে ছাত্র জনতার আন্দোলনের সঙ্গে একতা প্রকাশকারী চিকিৎসক সমাজের প্রতিনিধিত্ব রেখে কমিটি পুনর্গঠনের জোর দাবি জানাচ্ছি। এই বলে আমার শেষ করছি। ধন্যবাদ সবাইকে। এখন প্রশ্ন থাকলে আপনার প্রশ্ন করতে পারেন। বাইকটা দাও, ওনারা প্রশ্ন করবে। সাইবুল, ভিডিওটা একটু দেখবেন প্লিজ, তারপরে আমরা একটু প্রশ্ন নিব। ঠিক আছে, আগে ভিডিওটা একটু দেখেন। আচ্ছা, প্রশ্নপত্রের আগে আমরা আমাদের যে বক্তব্য আস্তে আস্তে আমরা প্রশ্ন পর্বে যাব। তার আগে প্লিজ প্রশ্ন পর্বের আগে আমরা আপনাদেরকে আমাদের যে বক্তব্য তার সাথে যে কিছু প্রমাণ সাপেক্ষে কিছু ভিডিওতে আমরা যে বক্তব্য দিলাম, যাদের বিরুদ্ধে কথা বললাম, তাদের যে সরব উপস্থিতি ছিল শান্তি মিছিলে এবং অন্যান্য কার্যক্রমে, সেটা আপনার ভিডিওতে আপনারা একটু দেখেন, তারপরে আমরা প্রশ্ন করতে চাই। এটা দিয়ে হবে। ভাই একটু কি আমার আপনার একটু সরান, আমি কিছু ঢুকেছি। তোমরা কি ভিডিওটা চালু করতে পারছো? চলছে?
আপনারা একটু চুপ করেন, একটু ভিডিওটা দেখেন ভাই।